আশরাফ কাছে আপনার কাছে ফিরে আসতে চাই। যুদ্ধ কতটুকু ছড়িয়েছে সে নিয়ে আমরা এতক্ষণ আলাপ করছিলাম, দীর্ঘ হতে পারে কিনা সে নিয়েও কথা বলছিলাম। বাংলাদেশের সরকারের তরফ থেকে এখন পর্যন্ত যুদ্ধে খুব একটা প্রভাব দেশের উপর পড়বে তেমনটা মনে করা হচ্ছে না বলেই তারা বলছেন। বাস্তবতাটা আসলে কি? আজকে আমরা বিভিন্ন জায়গায় দেখছি তেলের উৎপাদন কমছে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করতে পারছে না, এগুলোর আসলে প্রভাব পড়বে কিনা? সাংঘাতিকভাবে প্রভাব পড়বে এবং যুদ্ধ স্বল্পস্থায়ী হোক দীর্ঘস্থায়ী হোক বাংলাদেশকে এই ক্যালকুলেশনটি করতেই হবে এখন। কিন্তু আমরা যে যারা পলিসি মেকার, যারা মন্ত্রণালয় চালান, কমার্স মিনিস্ট্রি চালান, তাদের রিয়াকশনে দেখছি তারা বলছেন যে এর তেমন কোনো প্রভাব বাংলাদেশের উপর পড়বে না। আমি জানি না তারা কোন ক্যালকুলেশন থেকে বলছেন। ধরেন পৃথিবীর 20% গ্যাস উৎপাদন করে কাতার, সেই কাতার তার গ্যাস উৎপাদন বন্ধ করে দিয়েছে এবং আপনার সৌদি আরবের সবচেয়ে বড় রিফাইনারিতে আর কাজ হচ্ছে না। এখন হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে এবং ইন্টারন্যাশনাল শিপিং লাইন্সগুলো, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাদের ফ্রেইটের চার্জ বাড়িয়ে দিয়েছেন এবং ইন্স্যুরেন্সের কন্ডিশন চেঞ্জ করে ফেলেছেন। আমাদের যদি এক্সপোর্ট ইম্পোর্টের দিকে আপনি একবার তাকান যে ওই জায়গা দিয়ে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট ইউরোপে কতটা যেতে হয় কিংবা আমদানির পণ্য কতটা আসতে হয়, এই 4-5টি জিনিস যদি আপনি একসাথে দেখেন আর তখন আপনি বুঝতে পারবেন যে অর্থনীতির উপরে প্রভাবটি কী পড়বে। অ্যান্ড অর্থনীতির উপরে প্রভাব মানেই আপনার জনজীবনে প্রভাব পড়বে, দ্রব্যমূল্যের উপরে প্রভাব পড়বে। বিদেশে বা কোনো একটা কিছু ঘটলেই এখানে একটা সিন্ডিকেট তৈরি হয়ে যায়, তারা জানে কি করে প্রাইস আপ করতে হয়। ফলে আমার ধারণা যে আপনার ইউক্রেন যুদ্ধ যেরকম 4 বছর ধরে চলছে এবং বাংলাদেশের সব পলিসি মেকাররা বলছেন যে ওই যুদ্ধের কারণে আমাদের দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মিডল ইস্টের যুদ্ধকে আপনার আরও বড় আকারে দেখতে হবে। কেননা আপনার ওখানে যে প্রবাসী শ্রমিকরা আছে তারা আমার ধারণা কয়েক সপ্তাহ পর থেকে ফিরে আসতে শুরু করবে। একজন নিহত হয়েছেন, কিন্তু তারা কাজ হারাচ্ছেন। তারা রিফাইনারিতে কাজ করছিলেন, তারা গ্যাস সেক্টরে কাজ করছিলেন, তারা ইনফ্রাস্ট্রাকচারে কাজ করছিলেন, এমনকি সৌদি আরবে ফুটবল টুর্নামেন্ট ফিফা হবে তার জন্য তারা কাজ করছেন। ফলে তাদের কর্মচ্যুতি হবে এবং তারা নির্দ্বিধায় বলা যায় তারা বাংলাদেশে ফেরত আসতে শুরু করবে। এরকম কিছু প্রুডেন্ট ডিসিশন গভর্নমেন্টকে নিতে হবে যে প্রবাসী শ্রমিকরা যারা ফিরে আসবেন তাদেরকে আপনি কি করে আবার রিএমপ্লয় করবেন, তাদের হেলথ এবং শারীরিক মানসিক স্বাস্থ্যের দিকে কোথায় নজর দিবেন। আপনি জানেন যে আমাদের অর্থনীতির ব্রাইটেস্ট পার্ট হচ্ছে রেমিটেন্স। ওই যে $32 বিলিয়ন আমরা পাই কিংবা হুন্ডি করে বাকি আরও কতগুলো বিলিয়ন ডলার আমরা পাই, সেইটিকে আপনি যদি রেমিটেন্স কমে যেতে থাকে এবং প্রবাসী শ্রমিকরা যদি ফিরতে থাকে তাহলে সরকার কি পদক্ষেপ নেবে। আমার ধারণা যে দেখুন, এর আগে অন্তর্বর্তী সরকার ছিল, তাদের কাউকে কাউকে আমাদের মনে হয়েছে পার্ট টাইম উপদেষ্টা, ফুল টাইম অন্য কিছু, কিন্তু এখন তো ইলেকটেড গভর্নমেন্ট, তার একটা জনগণের ম্যান্ডেট আছে। ওই ম্যান্ডেটের বলেই কিন্তু তিনি এই যুদ্ধে পজিশনটা নিতে পারতেন, যেটি গত 2টি বিবৃতিতে আমরা ঠিক ঠাউর করতে পারছি না যে সরকারের পজিশনিংটা আসলে কি। আপনি যখন মাত্র 3 সপ্তাহ হয়েছে নির্বাচন হয়েছে, এই সরকারকে আরও শক্তিশালীভাবে ম্যান্ডেটের গল্প বলতে হবে যে আমার জনগণ মনে করে এরকম একটি জায়গায় আমার দাঁড়াতে হবে। ওই একই ম্যান্ডেটের বলে আপনি কিন্তু এখন পরিকল্পনাটি খুব ভালো করে করতে পারেন। কেননা আমরা সরকারকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এমনকি কৃষি ঋণ মৌকুফ, এরকম অনেক নতুন ধারণার প্রবর্তন করতে দেখছি। আমরা গভীর আগ্রহের সাথে দেখতে চাই এটার এক্সিকিউশন যেন ফ্ললেস হয়, দুর্নীতিমুক্ত হয়, যাতে আমরা বলতে পারি। কিন্তু তার সাথে আপনার এই যে আন্তর্জাতিক চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য আপনার রেডিনেস কি করে তৈরি হবে। আপনি কি প্রেডিক্ট করতে পারছেন এই যুদ্ধ যদি 4 সপ্তাহ ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী স্থায়ী হয়, আপনার প্রস্তুতি কি? এই যুদ্ধ যদি 4 সপ্তাহ না হয়ে 6 মাস হয়, এই যুদ্ধ যদি আপনার ছড়িয়ে যায় যে নন স্টেট অ্যাক্টরদের হাতে যুদ্ধের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে, তখন আপনি কি করবেন? আমার ধারণা যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের যারা পলিসি তৈরি করেন, তাদেরকে এইভাবে চিন্তা না করলে আমরা খুব দ্রুত একটি অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছি। জি।